শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। আইন উপদেষ্টা এই দাবি করলেও ইন্টারপোলের ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি। বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় সেটা হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এক প্রশ্নের জবাবে বলেন, সাইবার নিরাপত্তা আইনের সব মামলা 2 সপ্তাহের মধ্যে বাতিল করা হবে। গত বছরের 5 আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে গণহত্যা সহ কয়েকশো মামলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের জুলাই গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারের গতি বাড়াতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানান উপদেষ্টা। বিচারের গতি নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট এবং এখানে আমি যেটুকু মনে করি যে আগামী হয়তো 2-1 মাসের মধ্যে আপনারা দেখবেন ঘন ঘন শুনানির ডেট পড়ছে। যদি বিচার আরও দ্রুত করতে হয় আমাদের এমনও প্ল্যান আছে, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় শাখা যেটা সেকেন্ড আরেকটা আদালত গঠন করব। উচ্চ আদালতে বিচারক নিয়োগ হয়ে গেলে এই কাজটা আমরা করে ফেলব। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলের 2500 গায়েবী মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আর সাইবার নিরাপত্তা আইনে হওয়া সব মামলা বাতিল করা হবে 2 সপ্তাহের মধ্যেই। 332টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে 113টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী 2 সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। তিনি আরও জানান, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য প্রধান বিচারপতিকে প্রধান করে 6 সদস্যের কাউন্সিল গঠন করা হবে। 3 মাসের মধ্যে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে কার্যকর, তাই বর্তমান সংকট সমাধানে নির্বাচিত সরকার জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, অতি বিপ্লবের মানসিকতায় নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। আবারও আমলারা চুরি আর দুর্নীতির চিন্তায় ব্যস্ত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় সোভিয়েত ইউনিয়ন, চীন সহ বিভিন্ন দেশে বিপ্লবের পর রাজনৈতিক সামাজিক অস্থিরতার কথা তুলে ধরেন তিনি। ধৈর্যের সাথে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নির্বাচিত সরকারের পক্ষেই কেবল বর্তমান পরিস্থিতি ও সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। প্রশাসনে আবারও দুর্নীতি বেড়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। বলেন, দুর্নীতি, চুরি আর ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মাথায় আর কোনো চিন্তা নেই। দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহিদুর রহমান। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এ সবশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি। এই মামলায় আগামী 29 জানুয়ারি বাকি সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করবেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর আত্মপক্ষ সমর্থন এবং যুক্তি তর্ক শেষে মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করবেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন করে
আসামিরা। দুর্নীতির অভিযোগে দুদকের তৎকালীন সহকারী পরিচালক বাদী হয়ে খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন। ২০০৮ সালের ৫ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন সহকারী পরিচালক তদন্ত শেষে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে এখন পর্যন্ত দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। এই পর্যন্ত যে সাক্ষ্য দিয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেন নাই। যে কথাগুলো বলেছেন সবগুলোই বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে তিনি জবানবন্দি সম্পন্ন করতে পারেন নাই। আগামী ২৯ তারিখে, এই মাসের ২৯ তারিখে তিনি পরবর্তী জবানবন্দি প্রদান করবেন। স্বৈরাচার পতনের আন্দোলন রাজনৈতিক নয়, অধিকার আদায়ের জন্য ছিল, এই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে কর্মী সভায় তিনি কথা বলেন। আন্দোলনে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবিও জানান শফিকুর রহমান। তার অভিযোগ, অনেকেই আন্দোলনের সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যদিও এই আন্দোলন সফল করেছে ছাত্র জনতা। ক্ষতিগ্রস্তদের অবশ্যই বিচার পাওয়ার অধিকার আছে বলেও জানান জামায়াতের আমির। বলেন, তারাই সিদ্ধান্ত নেবে ফ্যাসিস্টরা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। ফ্যাসিস্টরা চলে গেলেও তাদের দোসররা এখনও সক্রিয়। উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। 15.5 বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিজম বিদায়ের হয়তোবা আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না, ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল। সাবেক আইজিপি বেনজিরের বিশাল অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে বেনজিরের সাভানা রিসোর্টে অভিযান শেষে সিআইসির কর্মকর্তারা জানান, তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে ৬১২ একর জমির উপর নির্মিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক, ১৪টি কটেজ ও ২০টি পুকুর নিয়ে অজপাড়া গায়ে গড়ে উঠেছে এই বিশাল রিসোর্ট। পুলিশ বিভাগে চাকরি করে এমন অনেক সম্পদের পাহাড় গড়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অভিযোগ আছে, বিপুল সম্পদের মালিক হলেও বেনজির ও তার পরিবারের সদস্যদের আয়কর নথিতে অনেকটা লুকানো হয়েছে। বছরের পর বছর কর ফাঁকি দিয়েছেন সরকারকে। আর এই সত্যতা খতিয়ে দেখতেই গোপালগঞ্জের সাভানা রিসোর্টে অভিযান চালায় এনবিআর এর গোয়েন্দা সেল। ৪ ঘন্টার বেশি সময় অভিযান শেষে সিআইসি জানায়, বেনজিরের বিরুদ্ধে কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে। আয়কর আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যখন তথ্য দিয়ে এটা স্ট্যাবলিশ করে ফেলতে পারবো, তার পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী যদি প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা স্ট্যাবলিশ করা, এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে ইতিমধ্যে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ধানের জমি দখল করে বেনজির আহমেদ গড়ে তুলেছেন বিলাসবহুল এ সাভানা রিসোর্ট। সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ দায়ের করলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান সিআইসি কর্মকর্তারা। এই বিষয়টা নিয়ে আমরা যাচাই করছি না এখনো। যদি কেউ আমাদের সামনে আসেন তাহলে সেই বিষয়টা আমরা তৎক্ষণাৎ যাচাই করব। অভিযোগ নিয়ে আসলে আপনারা তখন জি। ক্ষমতার দাপটে মানুষের ধানের জমি দখল করে বেনজির আহমেদ গড়ে তুলেছেন এই বিলাসবহুল সাভানা রিসোর্ট, যার পুরোটাই তৈরি হয়েছে তার অবৈধ আয়ে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোপালগঞ্জ। নিম্নবিত্ত মানুষের জন্য ট্রাকে কম দামে বিক্রির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলে জানান তিনি। এই কার্যক্রমের সুবিধাভোগী ছিলেন প্রায় ৮ লাখ মানুষ। অর্থ উপদেষ্টা বলেন, গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওএমএস এর সময়সীমা ছিল, সেটি আর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এখন পণ্যের সরবরাহ থাকায় এই সিদ্ধান্ত। এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা কমেছে বলে দাবি করেন। বলেন, অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে। সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে বলেও জানান। তবে সার্বিকভাবে ভ্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পড়েনি বলে আবারও দাবি করেন অর্থ উপদেষ্টা। সার কেনার সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে।
ভেজিটেবল থেকে শুরু করে সবকিছু কিনে ওরা এটা ম্যানেজ করেছে। ট্রাক আপনার ভাড়া করেছে, আমরা কোনোটা করছি। আপাতত এটা এখন স্থগিত। চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যাতে অন্যভাবে আরো সহিষ্ণু করা যায় সেটা আমরা ব্যবস্থা নিই। চলতি অর্থ বছরে 8 থেকে 9 লাখ টন চাল আমদানির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে 4,05,000 টন চাল আমদানিতে চুক্তি হয়েছে। দেশে পৌঁছেছে 1.5 লাখ টন। মঙ্গলবার চট্টগ্রামে মিয়ানমারের চাল খালাসের সময় এসব তথ্য দেন খাদ্য উপদেষ্টা আলিম ইমাম মজুমদার। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান এসেছে গত মাসের শেষ সপ্তাহে। ভারতের সাথে 3 লাখ মেট্রিক টন চুক্তির প্রথম পর্যায়ে দেশে আসে প্রায় 52,000 মেট্রিক টন চাল। এছাড়া মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে 1 লাখ মেট্রিক টনের। এর মধ্যে প্রায় 22,000 মেট্রিক টন দেশে আসে চলতি মাসের 17 তারিখ। এর বাইরে ভিয়েতনাম ও পাকিস্তানের কাছ থেকেও চাল আনতে চুক্তির উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খাদ্য উপদেষ্টা বলছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও আসন্ন রমজানকে সামনে রেখে পরিকল্পনা নিয়েছে সরকার। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে, যে আমরা ওয়েলকাম করছি। এছাড়া আরও উৎস সন্ধান আমরা করছি। পাকিস্তান থেকে আমরা 50,000 মেট্রিক টন চাল আমদানির ব্যবস্থা করেছি। আমদানির কারণে মোটা চালের দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে বলে দাবি খাদ্য উপদেষ্টার। 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, এবং বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব চাল সংগ্রহ করেছে খাদ্য মন্ত্রণালয়। চাল আমদানি ও খালাসে যাতে কোনো সংকট তৈরি না হয় সেজন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 6টা চুক্তি হয়েছে 3 লক্ষ টন, সবগুলোই কিন্তু ভারত থেকে আসবে। মায়ানমার থেকে আসতেছে 1 লক্ষ টন, প্লাস 5,000 হয়ে 1,05,000 টন মায়ানমার থেকে আসছে। ভারত থেকে প্রথম লটের পুরোটাই ছিল সিদ্ধ চাল, তবে মিয়ানমার থেকে আসা 22,000 মেট্রিক টন আতপ চাল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ছোটখাটো ঝুপড়ি ঘর গুড়িয়ে দেওয়া হলেও বড় স্থাপনা সরাতে সময় দেওয়া হয়েছে 3 দিন। স্থানীয়দের অভিযোগ, টাকার বিনিময়ে ভাঙা হয়নি প্রভাবশালীদের স্থাপনা। সকালে চালানো অভিযানে উদ্ধার হয় 5 একর জায়গা। রাজধানীর তেজগাঁও রেলগেট লাইনের দুপাশে 10 ফুট জায়গা খালি রাখার নিয়ম থাকলেও লাইন ঘেঁষে নির্মাণ করা হয়েছে টিনশেডের মুরগির খামার। রেললাইনের বাঁকা অংশের পাশেই রয়েছে এ স্থাপনা, যার কারণে ট্রেন আসলে সামনের অংশ ভালোভাবে দেখতে পান না লোকোমাস্টার। তবে উচ্ছেদ অভিযানে খামারটি না ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে টিনশেডের দোকান। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মিলেমিশে নির্মাণ করেছেন এ খামার। উড়ানের পরে এখন আরো একবার ভাঙতে আইছে, কিভাবে গেছে জানি না, এখন আবার বড় বহল লই আইছে ভাঙতো। জানা মতো তো অবৈধ, কিন্তু এখন এটা কি বেলে উঠেছে, অনুমতি ছাড়া কি এরা উঠেছে না অনুমতি নিয়ে আসছে এটা তো জানি না। রেলওয়ে বলছে খামারটি সরাতে 3 দিনের সময় দেওয়া হয়েছে। এরই মধ্যে সরিয়ে না নিলে চালানো হবে উচ্ছেদ অভিযান। একজন পলিটিক্যাল লোকেরও সাপোর্ট তারা নিয়েছে তারা 3 দিনের সময় নিয়েছে, আপনাদের থেকে আমার থেকেও 3 দিনের জন্য তারা ওই ঘরটা শুধু তারা সময় নিয়েছে। আমি 3 দিন পরে ওটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর যেটা বললেন যে মুরগির ফার্মটা আমি অচিরেই ওটা উচ্ছেদের ব্যবস্থা করব। শুধু তেজগাঁও না, এভাবে টঙ্গী পর্যন্ত দখল হয়েছে রেলওয়ের কয়েকশো একর জমি। সংস্থাটি বলছে পর্যায়ক্রমে এসব জমি উদ্ধারে অভিযান চালাবে তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিনে ভরে গেছে রাজধানীর 19 খাল, যা পরিষ্কার করার মতো ড্রেজার দেশে নেই। এসব তথ্য জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাই ব্যক্তি পর্যায়ে পলিথিনের ব্যবহার বন্ধ করার আহ্বান তার। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের কার্যক্রমে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, পলিথিনের ব্যবহারিক মূল্য সস্তা হলেও পরিবেশের ক্ষতির দিক থেকে বিপুল পরোক্ষ ব্যয় করে রাষ্ট্র। ক্রেতা হিসেবে পলিথিন ব্যবহার বন্ধের জন্য অভ্যাস করার আহ্বান জানান তিনি। উপদেষ্টা জানান, আগামী মাস থেকে রাজধানীতে শুরু হবে সড়কে হর্ন বন্ধে সচেতনতা অভিযান।
আজকে আমি নদী খনন করতে পারবো না, খাল খনন করতে পারবো না, কারণ ওইটা তুলবার জন্য যে যন্ত্র দরকার, যেই ড্রেজার দরকার, ওইটা বাংলাদেশেই নাই। আমি প্রাইভেট ড্রেজারের মালিকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা লাগবে একটা ড্রেজার কিনতে, বলছে 200 কোটি টাকা। তাহলে এতগুলো নদী যেগুলোর 3 থেকে 5 মিটার আমার হচ্ছে খালি পলিথিন ব্যাগে ঠাসা, সেগুলো আমি কেমন করে পরিষ্কার করবো এই ড্রেজার ছাড়া? সৌদি আরবগামী কর্মীদের মেনিনজাইটিস রোগের টিকা দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তারা এই তথ্য জানায়। এর আগে দেশটিতে যাওয়ার জন্য রাজধানীর 4টি হাসপাতাল থেকে মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছিল বিভিন্ন এজেন্সি। তবে এসব হাসপাতালে টিকা না পেয়ে রাজধানীর পান্থপথে সড়ক অবরোধ করেন কর্মীরা। এরপর প্রবাসী কল্যাণ ভবনে গেলে সেখান থেকে জানানো হয় শুধু হজ, ওমরা এবং ভ্রমণ ভিসায় যারা যাবেন তাদের টিকা লাগবে। ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মস্তিষ্ক পর্দার প্রদাহজনিত রোগ মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকার সনদ সঙ্গে রাখতে হবে। জয়পুরহাটের পাঁচবিবির উচনা সীমান্ত এলাকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকালে বিএসকে বাধা দেয় বিজিবি। পরে বর্ডার নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিএসএফ। সকালে সীমান্তে শূন্য রেখার 30 গজ ভেতরে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়। বিজিবি জানিয়েছে ভারতীয় চক গোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের পূর্ব উচনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। এ ঘটনায় হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে উত্তেজনা শুরু হয়। বিজিবি সদস্যদের বাধার মুখে দুপুরে বিএসএফ বেড়া নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন। এই ঘটনার জেরে বিকেলে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসএফ। কোনো কিছু স্থাপনা করতে হয় তাহলে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে করতে হবে। আপনাদের দেশের কর্মকর্তা, আমাদের দেশের কর্মকর্তারা মিলে এটা একটা ফয়সালা করে তারপরে করতে হবে। আর এমনি তো নোম্যান ল্যান্ডে 150 গজের ভিতরে আপনার কোনো স্থাপনা করতে পারবেন না। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।